ভোরের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। এবার রেমালের প্রভাবে ক্ষয়ক্ষতির খবর। ঘূর্ণিঝড়ের দীর্ঘমেয়াদী প্রভাব পড়ার শঙ্কা দক্ষিণাঞ্চলের অন্যতম অর্থনৈতিক সম্ভাবনার খাত চিংড়িতে। ভেসে গেছে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরার 40,000-এর বেশি ঘের। টাকার অঙ্কে যার ক্ষতি 332 কোটি টাকারও বেশি। এতে চলতি অর্থ বছরে চিংড়ি উৎপাদন নেমে আসতে পারে অর্ধেকে, যার বড় প্রভাব পড়বে রফতানিতেও। যদিও মৎস্য অধিদপ্তর বলছে ক্ষতি পুষিয়ে নিতে উদ্যোগ নেবে তারা। সহকর্মীদের সহায়তায় আব্দুল্লাহ মামুন রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। আমার চারটে গের ছিল, গলদার গের, তারপরে আসছে পাঙ্গাসের গের, রুইর গের। হ্যাঁ, এই গের আমার পুরোটাই তোলায় গেছে। আমার আশা ছিল 3 লাখ 3.5 লাখ টাকার মতো হলো যে গলদা চিংড়ি বিক্রি করব, কিন্তু এই পানিতে সব ভেসে গেছে। বৌসলমের রাস্তায় আছি, এখন কীভাবে এই লোন শোধ করবো আর ছেলে মেয়ে বাঁচাবো কী করে? আমার তো কোনো জায়গা জমি নেই। চাষিরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কারণ এখানে কোনো মাছ পাওয়া যাবে বলে আমরা মনে করি না। সরকারিভাবে যদি কোনো সহযোগিতা চাষিদের করা হয় তাহলে চাষিরা উপকৃত হবে। আমরা যে বায়ারদের সাথে কমিটমেন্ট করে যেসব চুক্তি করেছিলাম সেসব চুক্তিগুলো থেকে আমরা বঞ্চিত হব এবং আমাদের ব্যবসায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে, যেটা অর্থনীতিতেও ব্যাপক ক্ষতিগ্রস্ততার সাধন হবে। যদিও মৎস্য অধিদপ্তরের দাবি ক্ষতির পরিমাণ কমাতে ও চাষিদের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। তাদের এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমরা তাদের তালিকা পাঠিয়েছি আমাদের অধিদপ্তরকে, এবং তাদেরকে যেন প্রণোদনা দেওয়া যায় এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য, সেজন্য আমরা সুপারিশ। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আগামীকাল পটুয়াখালী যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে নদীর পাড়ের ঝুঁকিপূর্ণ সব বাঁধ বর্ষার আগেই সংস্কারের নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার সকালে একনেক সভায় ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি নিরূপণ করে রোববারের মধ্যে মন্ত্রণালয়ে জানানোর নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার একনেক সভার শুরুতেই রেমাল নিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। সরকারি কর্মকর্তাদের মানুষের পাশে থাকার, দুর্যোগে শুধু মোবাইল নেটওয়ার্ক নয়, টেলিফোন ব্যবস্থা সচল রাখার তাগিদ দেন। ভাঙা ও দুর্বল বাঁধ দ্রুত সংস্কারের নির্দেশও দেন প্রধানমন্ত্রী। বলেন পানির ব্যবস্থা করতে, যাতে পীড়া না দেখা দেয়। বাঁধগুলো অনেক ড্যামেজড হয়ে গেছে। তিনি আদেশ দেন যে যত দ্রুত সম্ভব এগুলো সংস্কার করে কার্যকরী করতে হবে। সকল সরকারি কর্মকর্তাকে দুর্গতদের পাশে থাকার জন্য নির্দেশ দিয়েছেন। দুর্যোগ মন্ত্রণালয়কে যে ক্ষয়ক্ষতি হয়েছে এগুলি নিরূপণ করে আগামী রোববারের মধ্যে দুর্যোগ মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত দিয়ে জানানো হবে। একনেক সভায় রোহিঙ্গাদের জীবন মান উন্নয়নে অনুমোদন দেওয়া হয় 2টি প্রকল্প। এতে প্রায় 3,265 কোটি টাকা অনুদান দেবে বিশ্বব্যাংক। আর ক্ষতিগ্রস্ত এলাকার পুনর্গঠনে বাংলাদেশ ঋণ নেবে প্রায় 4,500 কোটি টাকা। এছাড়াও সরকার ব্যয় করবে 750 কোটি টাকার মতো। মিয়ানমারে যেসব নাগরিক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী আশ্রয় দিয়েছেন, তাদের জন্য ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে অনুদান দিচ্ছে, এবং সেই অনুদানটা 1 বছরের জন্য। চিটাগাং ডিভিশন সেই অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, রেলওয়ে, সড়ক মেরামত করব, সেই জন্য প্রকল্প ঋণ আকারে দেওয়া হয়েছে। আর আমাদের জন্য যে প্রকল্পটি নেওয়া হয়েছে সেটি মাল্টি ইয়ার, বহু বছর, 3 বছরে 4 বছরের প্রকল্প বাস্তবায়িত হবে। সব মিলিয়ে অনুমোদন পাওয়া 11 প্রকল্পে সরকার ব্যয় করবে 6,541 কোটি টাকা। আর ঋণ ও অনুদান নিয়ে ব্যয় করা হবে 7,879 কোটি টাকা। মাননীয় প্রধানমন্ত্রী নিজেও একটা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। মিথ্যা আশ্বাস আর নয়, এবার টেকসই বাঁধ চাই, এমন নানা স্লোগানে মানববন্ধন করেছেন সাতক্ষীরার শ্যামনগর উপকূলের কয়েক হাজার তরুণ ও স্থানীয় উপকূলবাসী। ঘূর্ণিঝড় রেমাল সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে গতকাল বিকেলে শ্যামনগরের পাতাখালী পয়েন্টে ধসে যাওয়া বাঁধের ওপরে মানববন্ধন হয়। এতে বক্তারা বলেন, 60-এর দশকের বেড়িবাঁধ প্রায় অর্ধশত বছর ধরে জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে। উপকূলের মানুষকে বাঁচাতে টেকসই বেড়িবাঁধের বিকল্প নেই। তাই এসব এলাকার মানুষকে বাঁচাতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান তারা। যখন সিগন্যাল হবে 7-8, তখন আমাদের মাঝে এসে শুধুমাত্র বিবরণ হোক। এমনও মানুষ আছে যারা তাদের এই মেগা প্রকল্প এই শুধুমাত্র পদ্মপুকুরের জন্য স্পেশাল একটি বরাদ্দ আমাদের দাবিতে আজকে ভোরের সময় আরও থাকছে। বেসরকারি ব্যাংকে আটকে টিকিটের টাকা, প্রায় 700 মুসল্লির হজ পালন নিয়ে অনিশ্চয়তা। লিখিত নির্দেশনায়ও মেলেনি সমাধান, দ্রুত ব্যবস্থার আশ্বাস ধর্মমন্ত্রীর। জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী ও মানবাধিকার নিয়ে জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলের তথ্যচিত্র কোনো এজেন্ডার অংশ কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। সামাজিক মাধ্যমের বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এক কর্মশালায় গাজায় ইসরায়েলের মানবাধিকার নিয়ে প্রতিবেদন করে
ডয়চে ভেলেকে নিজেদের নিরপেক্ষতা প্রমাণের তাগিদ দিয়েছেন তিনি। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এক কর্মশালায় বিষয়টি নিয়ে কথা বলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। ডয়চে ভেলের তথ্যচিত্র বিশেষ এজেন্ডা ভিত্তিক কিনা তা নিয়ে সংশয় তার। একই সঙ্গে গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা সহ মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রতিবেদনের মাধ্যমে জার্মান ভিত্তিক গণমাধ্যমটিকে নিজেদের প্রকৃত স্বাধীনতা যাচাইয়ের অনুরোধ জানান তথ্য প্রতিমন্ত্রী। DW একটা রিপোর্ট করেছে হিউম্যান রাইটস নিয়ে। অদ্ভুতভাবে অবাক হলাম, শ্রীলঙ্কার কনটেক্সটের সাথে বাংলাদেশ নিয়ে এসেছে। তাদের যদি হিউম্যান রাইটসের প্রতি এত কমিটমেন্ট থাকে সেটা প্রমাণ তারা দিক। গাজাতে যে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, জেনোসাইড হচ্ছে, সেটার উপর আর একটা ডকুমেন্টারি তারা বানিয়ে দেখ এবং তার মাধ্যমে তাদের কমিটমেন্ট টু হিউম্যান রাইটস তারা প্রুফ করুক। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য দিয়ে মানুষকে ঝুঁকিতে ফেলছে কিছু গোষ্ঠী। সেসব প্রতিরোধে সরকারের অবস্থানও তুলে ধরেন তথ্য প্রতিমন্ত্রী। কত নারী শিশু গ্রামে গঞ্জে মফস্বলে ঝুঁকির মধ্যে পড়ে যান অপতথ্যের দ্বারা শিকার হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কর্মশালায় তথ্য নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদও দেন প্রতিমন্ত্রী। তথ্যের মালিক জনগণ, তথ্যের কাস্টোডিয়ান শুধু সরকার বা সরকারের প্রশাসনে কাজ করছেন যারা তারা। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। জাতিসংঘে নিয়োজিত সদস্য শুধু নয়, স্থানীয় জনগণের কাছেও আস্থার নাম মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের মিনুস্কা মিশনের বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল কন্টিনজেন্ট ব্যানমেড। বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত এই হাসপাতালেই আছে একমাত্র এক্স-রে মেশিন, যা বুয়ার শহরের অন্য কোনো হাসপাতালে নেই। জাতিসংঘে নিয়োজিতদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি স্থানীয়দের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে বুয়ার শহরের বাসিন্দাদের কাছে নির্ভরতার প্রতীক ব্যানমেড। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন বুলবুল রেজা। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাজধানী বাঙ্গুই থেকে প্রায় 1 ঘন্টা উড়োজাহাজে, পরে আরও প্রায় 1 ঘন্টা হেলিকপ্টারে করে যেতে হয় বুয়ার শহরে। এখানে জাতিসংঘের মিনুস্কা মিশনে নিয়োজিত বাংলাদেশের 2টি কন্টিনজেন্ট। এর মধ্যে একটি হচ্ছে মেডিকেল কন্টিনজেন্ট ব্যানমেড 2x2। জাতিসংঘের মিনুস্কা মিশন নিয়োজিত বিভিন্ন দেশের সদস্যদের চিকিৎসা সেবা দেয়া ব্যানমেডের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। উন্নত মানের চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে এরই মধ্যে সুনাম অর্জন করেছে এই কন্টিনজেন্ট। ম্যালেরিয়া, তারপর হচ্ছে বিভিন্ন স্কিন ডিজিজ, বিভিন্ন টাইফয়েড ফিভার, এগুলো পেশেন্ট আমরা দেখি। জাতিসংঘ মিশনে নিয়োজিতদের পাশাপাশি স্থানীয় জনগণকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে ব্যানমেড। সপ্তাহে 2 দিন দেওয়া হয় এই সেবা। ব্যানমেডের চিকিৎসার মান এই শহরের হাসপাতালগুলোর চেয়েও ভালো, এমন দাবি স্থানীয়দের। একটা হসপিটাল আছে ক্যাথলিক হসপিটাল, মেশিন 2 নষ্ট, এক্সরে করব দেখা তো খারাপ, আর লেভেল 2 এক্সরে তো এমনি বাইরে থেকে এক্সরে করতে থাকা লাগে, এখান থেকে এমনি করাইতে সবাই মেন খুশি। জটিল অপারেশন থেকে শুরু করে জরুরি যে কোনো চিকিৎসা সেবা সবই পাওয়া যায় এখানে। এখানে সেন্ট্রাল আফ্রিকার স্থানীয় ফোর্সেস লাইক ফাকা আর্মি, সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল আফ্রিকান পুলিশ এবং যারা সিভিল জনগণ আছেন আমাদের আশেপাশে, তাদেরকেও আমরা ডেন্টাল সেবা দিয়ে থাকি। আমরা ইতিমধ্যে মাইন্ড ব্লাস্ট এবং লাইফ সাপোর্টের রোগী আমরা সফলভাবে ট্রান্সপোর্ট করেছি গত 5 মাসের ভিতরে। বুয়ার শহরে একমাত্র এই হাসপাতালেই আছে এক্স-রে সুবিধা, ফলে এখানকার সাধারণ জনগণও এখানেই ভিড় করেন। বুয়ার শহরটা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের 3য় বৃহত্তম শহর, কিন্তু আপনি জেনে অত্যন্ত অবাক হবেন যে এত বড় একটা শহরে কোনো এক্স-রে মেশিন নাই। প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার আমরা তাদের স্থানীয় জনগণদেরকে চিকিৎসা বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করি। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের বুয়ার শহরে চিকিৎসা সেবার অন্যতম নাম বাংলাদেশ কন্টিনজেন্টের ব্যানমেড। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিয়োজিত যারা সৈনিক রয়েছেন তাদেরকে চিকিৎসার জন্য অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে এই কন্টিনজেন্টে কর্মরতরা। শুধু তাই নয়, স্থানীয় জনসাধারণও এখান থেকে বিনামূল্যে পাচ্ছেন স্বাস্থ্যসেবা। বুলবুল রেজা, সময় সংবাদ, বুয়ার, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। দেশে বিপুল জমি ফ্ল্যাটের পর এবার কানাডা আমেরিকাতেও বেনজির আহমেদের সম্পদের খোঁজে দুদক। সংস্থাটির আইনজীবী জানিয়েছেন, জিজ্ঞাসাবাদ করতে 6 জুন সাবেক আইজিপি এবং 9 জুন তার স্ত্রী ও সন্তানদের তলব করা হয়েছে।
দিন দিন ছোট হয়ে আসছে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের সাম্রাজ্য। ঝড়ের গতিতে এগোচ্ছে বেনজির ও তার পরিবারের দুর্নীতির অনুসন্ধান। আদালতের আদেশের পর সাবেক আইজিপির 621 বিঘা সম্পত্তি ও ফ্ল্যাট জব্দের প্রক্রিয়া শুরু করেছে দুদক। সবচেয়ে বেশি জমির মালিক তার স্ত্রী জিশান মির্জা। এখন পর্যন্ত তার নামে প্রায় 521 বিঘা জমির সন্ধান পেয়েছে দুদক। আদালতের জব্দের আদেশের অনুলিপি পাঠানো হয়েছে সাব রেজিস্ট্রি অফিস, ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানগুলোতে। জব্দ করা হয়েছে শেয়ার বাজারে থাকা বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের 6টি বিও অ্যাকাউন্ট। এসব অ্যাকাউন্ট ব্যবহার করে শেয়ার কেনাবেচা এবং অর্থ জমা বা উঠাতে পারবেন না বেনজির আহমেদ। সাব রেজিস্ট্রি এসে বলেন, কনসার্ন ব্যাংক বলেন, আপনার আর্থিক খাত বলেন, আপনার শেয়ার বলেন, সব জায়গায় এগুলো ইন্টিমেশন দেওয়া, এটা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। কাজে যতক্ষণ পর্যন্ত ক্রোক আদেশ বহাল আছে ততক্ষণ পর্যন্ত এখানে কেউ হাত দিতে পারবে না। সম্পদের পাহাড় কিভাবে গড়লেন বেনজির আহমেদ, তার মুখোমুখি হতে চায় দুদক। এজন্য 6 জুন তাকে দুদকে হাজির হতে বলা হয়েছে। 9 জুন ডাকা হয়েছে স্ত্রী জিশান মির্জা ও মেয়ে জাহারা জারিনকে। দুদকের একটি সূত্র বলছে, বেনজির ও তার পরিবারের অধিকাংশ সম্পদ গড়ে তোলার ক্ষেত্রে আয়ের কোনো বৈধ উৎস নেই। অনুসন্ধানকারী দল প্রত্যেকটা বিষয় খুঁটিয়ে দেখছে, প্রত্যেকটা জিনিসের পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট দেখছে এবং তার যা যা প্রয়োজন আইন অনুযায়ী তখনই সে এটা পদক্ষেপ নিতে সে বাধ্য হবে। সে কাউকে কোনো ছাড় দেবে না। শুধু দেশে নয়, দেশের বাইরে কানাডা, আমেরিকাতেও চলছে বেনজিরের সম্পদের খোঁজ। দুদক বলছে, শুধু আয়কর দিলেই সম্পত্তি বৈধ হবে না, দেখাতে হবে আয়ের বৈধ উৎস। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বেসরকারি একটি ব্যাংক টিকিটের টাকা আটকে রাখায় হজ পালন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে 682 জন হজ যাত্রীর। সমস্যা সমাধানে 2 দফা লিখিত নির্দেশ দিয়েও সমাধান পায়নি ধর্ম মন্ত্রণালয়। তারপরও মন্ত্রী বলছেন অবিলম্বে সমস্যার সমাধান হবে। নিজামুদ্দিনের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। সামর্থ্যবান মুসলমানের অত্যাবশ্যকীয় ইবাদত হজ। বাংলাদেশ থেকে এবার হজে যাচ্ছেন 85,000-এর বেশি মুসল্লি। এখন পর্যন্ত হজযাত্রা নিয়ে বড় কোনো অভিযোগ পাওয়া না গেলেও 682 জনের হজযাত্রা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বেসরকারি একটি ব্যাংক হাজিদের টাকা আটকে রাখায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। ধর্ম মন্ত্রণালয় থেকে 2 দফা টাকা ছাড় করতে লিখিত নির্দেশ দেওয়ার পরও অর্থ ছাড় করেনি প্রিমিয়ার ব্যাংক। জানা গেছে, আকবর হজ গ্রুপ এবং নর্থ বেঙ্গল হজ ট্যুরস নামের 2টি এজেন্সির গাফিলতির কারণেই তৈরি হয়েছে এই সংকট। আকবর গ্রুপের হাতে ছিল 428 জন হজযাত্রী, আর বাকিরা নর্থ বেঙ্গল ট্যুরসের হাতে। সব মিলিয়ে হজযাত্রীদের উড়োজাহাজের টিকিট বাবদ 13,28 লাখ টাকা প্রিমিয়ার ব্যাংকে জমা আছে। নিয়ম অনুযায়ী সেই টাকা দিয়ে টিকিট হওয়ার কথা ছিল অনেক আগেই, কিন্তু ব্যাংকের তরফে অর্থ ছাড় না করায় সেটি ঝুলে আছে। ধর্ম মন্ত্রণালয়ের 2 দফা চিঠির কোনো উত্তর দেয়নি ব্যাংকটি। মঙ্গলবার বিকেলে পল্টনে আকবর হজ গ্রুপের মূল অফিসে যায় সময় সংবাদ। ক্যামেরায় কথা না বললেও কর্মকর্তারা জানিয়েছেন, আকবর গ্রুপের কাছে প্রিমিয়ার ব্যাংকের মোটা অঙ্কের টাকা ঋণ আছে। সেই টাকা শোধ না করায় হয়তো হাজিদের টাকা আটকে দিয়েছে ব্যাংকটি। ব্যাংক আমাদের কাছে পায় কিছু, কিন্তু তাদের সাথে আমি সংখ্যাটা বলতে পারবো না। আচ্ছা, মানে সেই টাকাটা এটা আমাদের বসে দেবে না। হ্যাঁ, ওরা একটাই নিচ্ছে এরা। হ্যাঁ, আচ্ছা, কিন্তু ওরা তো বসের সাথে কথা বলতে কমপ্লিট যে ছেড়ে দেবে এরকম একটা কিন্তু দেওয়ার পরও ওরা এখন দিচ্ছে না। অবশ্য ধর্মমন্ত্রীর আশা, অবিলম্বে সমস্যার সমাধান হবে। সবকিছু সমাধান হয়েছে ইনশাল্লাহ, টেনশন করার কোনো কারণ নেই। একদম সবকিছুই কমপ্লিট, আমাদের কোনো কিছুতে কোনো সমস্যা নেই। সকল ভিসা সম্পন্ন হয়েছে, আর কি সকল ভিসা সম্পন্ন হয়ে গেলে আর কোনো কিছু বাকি থাকে না। সমস্যার কথা স্বীকার করে আশ্বাসবাণী শুনিয়েছেন হাবের সভাপতিও। এর সংখ্যা থাকার কোনো কারণ নেই। এটা একটা রাষ্ট্রীয় আইন, আর ব্যাংকগুলি রাষ্ট্রীয় আইন এবং বাংলাদেশ ব্যাংকের যে নিয়ম অনুসারে চলে। তো এটা নিয়ে আমার মনে হয় ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। 9 মে শুরু হয়েছে এবছরের প্রথম হজ ফ্লাইট। হজযাত্রার শেষ ফ্লাইট আগামী 12 জুন। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। বগুড়ায় সোনালী ব্যাংকে আনসার ও নিরাপত্তা কর্মীদের হাত পা বেঁধে ডাকাতির চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় প্রহরীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় ডাকাত দল। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ থানায় মামলা করলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
মঙ্গলবার ভোর ৩টার দিকে বগুড়ার শিবগঞ্জের সোনালী ব্যাংকে নিরাপত্তায় কাজ করছিলেন 2 আনসার সদস্য ও 1 নিরাপত্তা প্রহরী। এ সময় 4 থেকে 5 জন মুখোশধারী ব্যাংকের নিচতলার কলাপসিবল ফটক কেটে ও দোতলার মেইন ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে আনসার সদস্য ও নিরাপত্তা প্রহরীকে জিম্মি করে ভোল্ট থেকে টাকা লুটের চেষ্টা করে। এ সময় তাদের হাত পা বেঁধে মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয় ডাকাত দল। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। 2টা গেট ভেঙে 4-5 জন ডাকাত ভিতরে ঢুকে আমাদেরকে হাত পা বাঁধে কাছে গেট ভোল্ট ভাঙার চেষ্টা করে। চিল্লাচিল্লি করছি, তারপরে ওরা বের হয়ে আশপাশে যখন লোক জড়ছে তখন বের হয়ে চলে গেছে। এই ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ থানায় অভিযোগ করেছে, তবে এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এটা কিভাবে ঘটলো, কি কি বিষয় আছে এবং পরবর্তী যে করণীয় সেটা আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব। এর আগে 27 জানুয়ারি বগুড়া সদরের এনআরবিসি ব্যাংকের পল্লীমঙ্গল উপশাখায় সিন্দুক কেটে প্রায় 10 লাখ টাকা লুট করে ডাকাত দল। সময় সংবাদ, বগুড়া। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পটুয়াখালীতে কৃষির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মোহাম্মদ মনির হোসেন বাদল। ঘূর্ণিঝড় রেমাল চলে গেল, রয়ে গেছে তার ক্ষতচিহ্ন। উপকূলীয় জেলা পটুয়াখালীতে প্রতি বছর কোনো না কোনো দুর্যোগ হানা দেয়। এবছরও কিন্তু তার কোনো ব্যতিক্রম হয়নি। এবছরও কিন্তু ঘূর্ণিঝড় রেমালের কারণে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই উপকূলীয় জেলা পটুয়াখালীতে। আপনি জানেন এই ঘূর্ণিঝড় রেমার কিন্তু 2 দিন ব্যাপী তাণ্ডব চালিয়েছিল এই উপকূলীয় জেলা পটুয়াখালীতে, যার কারণে এখানে বেড়িবাঁধ ভেঙে লোকালে পানি প্রবেশ করে। এখানকার পানি বন্দী হয়ে থাকে প্রায় এই জেলার হাজার হাজার মানুষ। তবে পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী পটুয়াখালী জেলায় যে 1300 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, এর ভিতর ক্ষতিগ্রস্ত অবস্থায় ছিল 10 কিলোমিটার বেড়িবাঁধ। আর এই 10 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে 7 কিলোমিটার বেড়িবাঁধ কিন্তু সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়ে লোকালয়ে পানি প্রবেশ করেছিল। আর এই অবস্থায় পানি বন্দী হয়ে পড়েছিল হাজার হাজার মানুষ। তবে বেশি ক্ষতিগ্রস্ত ক্ষতি হয়েছে কিন্তু কৃষি আর মৎস্যতে যদি আমরা বলতে পারি যে পটুয়াখালী জেলায় প্রায় 15,000 পুকুরের মাছ কিন্তু ভেসে গেছে লোকালা বা বিভিন্ন নদী। এছাড়া প্রায় 700 বেড ছিল এই মাছের এছাড়া যদি আমরা কৃষি কাজে যাই, কৃষি কাজে গেলে আপনার কৃষি খাতে ক্ষতি হয়েছে 29 কোটি টাকা। পটুয়াখালী জেলায় এই মুগ ডাল, বোরো ধান সহ বিভিন্ন রবি শস্য ছিল, এই রবি শস্যের কিন্তু বেশি ক্ষতি হয়েছে, যার কারণে কৃষিতে মেরুদণ্ড কিন্তু এই ঘূর্ণিঝড় রেমার ভেঙে দিয়ে গেছে। তবে প্রতি বছরও ঘূর্ণিঝড় এখানে আঘাত আনলে ঘূর্ণিঝড়ের সময়টা থাকে 5 থেকে 6 ঘন্টার ভিতর ঘূর্ণিঝড়টা কিন্তু চলে যায়। কিন্তু এবছরে যে ঘূর্ণিঝড় রেমারটা কিন্তু 2 দিন ব্যাপী তাণ্ডব চালিয়েছিল এই উপকূলীয় জেলা পটুয়াখালীতে, যার কারণে বেশি ক্ষতিগ্রস্ত আমরা বলতে পারি। ফিডরের পর এরকম ঘূর্ণিঝড় আর স্থানীয়রা দেখে না বলে বিষয়টা জানিয়েছে। তবে এখন যে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে, এই বেড়িবাঁধ গুলো যদি খুব সত্তর এগুলো যদি মেরামত করা না হয়, তাহলে আগামী সামনের যে অমাবস্যা পূর্ণিমার জো রয়েছে, এই জো থেকে কিন্তু পানি উঠে আবার লোকালয়ে পানি প্রবেশ করে মানুষ কিন্তু আবার পানি বন্দী হয়ে থাকবে। তাই সাধারণ মানুষের কিন্তু একটি দাবি যে আমাদের বেড়িবাঁধ গুলো আমাদের অতি সত্যি মেরামত করে দেওয়া হয়, যাতে আমরা পানির মধ্যে আর ভাসতে চাই না। পাশাপাশি এখন পর্যন্ত কিন্তু লোকালয় থেকে পানি সরতে শুরু করেছে, তবে এখনো কিন্তু পানি বন্দী আছে অনেক মানুষ। আর এদিকে ঘর যে বিধ্বস্ত হয়েছে, জেলা তথ্য অনুযায়ী 37,000 ঘর কিন্তু ছোট পাকা কাঁচা ঘর নিয়ে বিধ্বস্ত হয়েছে। এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে ঘূর্ণিঝড় রেমারের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালীতে।
মৌসুমের শুরু থেকে বৈরী আবহাওয়া, এর ফলে রাজশাহীতে এবার লিচু ও আমের উৎপাদন কম। আর যখন বাগান মালিকরা ফল সংগ্রহ শুরু করেছেন ঠিক সে সময়ে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব। এতে ঝরে পড়ার পাশাপাশি আমের গায়ে দাগ ও লিচু ফেটে পোকা হওয়ার শঙ্কায় বাগানিরা। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সোমবার দিনভর রাজশাহীতে ৩০ কিলোমিটার গতিতে দমকা বাতাস বয়ে যায়। এতে ঝরে পড়ে গাছের পাকা লিচু। বাগান মালিকরা বলছেন, ঝড় ও বৃষ্টিতে ঝরে নষ্ট হওয়ার পাশাপাশি ফেটেছে লিচুর খোসা, ভেতরে হয়েছে পোকা। এই লিচু বাজারে নিয়ে যাবে কি করা যাবে না, উপরেগুলো এটাতে মানে আমরা বাগানওয়ালারা খুব হদিষ্ঠ হয়ে পড়ে গেছি। 1 লাখ টাকা নিয়েছি বাগানটা, আমরা 40,000 টাকা বেচতে পারবো না। এই আবহাওয়ার কারণে আমরা খুব ক্ষতিগ্রস্ত। তাদের দাবি, মৌসুমের শুরুতে মুকুলের সমারোহ থাকলেও মার্চের শেষ ভাগে 2 দিনের বৃষ্টিতে প্রায় 40% ঝরে যায়। গ্রীষ্মের প্রচণ্ড তাপপ্রবাহে আবারও ঝরে পড়ে লিচুর গুটি। রোদে নিচু পুড়ে গেল, এবার বৃষ্টিতে পোকা লাগবে, তারপর ঝরে যাবে। বৈরী আবহাওয়ায় এবছর ফলন কম আমের। গাছের পুষ্ট আম পাড়ার ঠিক আগেই ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব। এতে ঝরেছে আম। বাগান মালিকদের শঙ্কা, গাছের অবশিষ্ট আমে ঝড় বৃষ্টির ঘর্ষণে দাগ পড়লে সেটি হবে বড় লোকসানের কারণ। এবছর এমনিতে আম অনেকটাই কম, তারপরও যা আম ছিল 10% আজকে প্রায় পড়ে গেছে। এদিকে সরকারি সূচি অনুযায়ী বাজারে গোপালভোগ আম উঠলেও বাজার জমজমাট হতে আরও সপ্তাহখানেক সময় লাগবে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই আবহাওয়াতে এগুলো আরও সুন্দর বৃদ্ধি পাবে এবং এদের সুন্দর আরও পরিপক্ক হবে এবং সবাই খেতে পাবে। রাজশাহীতে 530 হেক্টর জমির বাগানে লিচুর উৎপাদনের লক্ষ্যমাত্রা 3,800 টন, আর 19,602 হেক্টর বাগানে আমের উৎপাদন ধরা হয়েছে 2,60,315 মেট্রিক টন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে টানা বৃষ্টি আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে নাটোরের পোলট্রি শিল্পের জন্য। তাপমাত্রা কমে আসায় আবারও খামার শুরু করার পরিকল্পনা করছেন খামারিরা। আর গেল কয়েক মাসের লোকসান পুষিয়ে নিতে খামারিদের সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রাণী সম্পদ বিভাগের। আল মামুনের পাঠানো তথ্য ও রকুনুজ্জামানের ছবি নিয়ে রিপোর্ট। টানা 1.5 মাস গরম আবহাওয়ার পর সোমবার দিনভর বর্ষণে প্রাণ ফিরেছে নাটোরের প্রকৃতিতে। তাপমাত্রা কমে আসায় হাসি ফুটেছে পোল্ট্রি খামারিদের মুখে। প্রচণ্ড গরমে এপ্রিল থেকে মে মাসে বড় খামারগুলো টিকে থাকলেও ছোট প্রায় অর্ধশত ব্রয়লার মুরগির খামার বন্ধ করে দেন মালিকরা। তবে বৃষ্টির কারণে আবারও বন্ধ করা খামার নতুন করে প্রস্তুত করেছেন তারা। এছাড়া স্বস্তি ফিরেছে লেয়ার মুরগির খামারেও। 150 করে মুরগি মরতে আপনার 700-800 মুরগি মারা গেছে। তাতে আনুমানিক আমার 5 থেকে 7 লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। আবহাওয়া ভালো দিছে, পানি হচ্ছে, এর জন্য একটু স্বস্তি পাচ্ছি। এখন মুরগি হয়তো খাবে, আবার ডিম আগের লাখেন বাড়বে। প্রাণী সম্পদ বিভাগ জানায়, গত 1.5 মাসে জেলার পোল্ট্রি শিল্পে প্রায় 1 কোটি টাকার ক্ষতি হয়েছে। খামারিদের ক্ষতি পুষিয়ে নিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। ডিমের দামের পাশাপাশি কিন্তু তাদের খাদ্যের দামও বেড়ে গেছে। আমরা এই বিষয়ে কিন্তু কীভাবে তাদেরকে সাহায্য করা যায়, কীভাবে তাদেরকে ভর্তুকি দিয়ে কীভাবে অগ্রগামী করা যায়, এই বিষয়গুলি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ আমরা জেলা প্রশাসন এই বিষয়গুলি আলোচনা করছি। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে প্রতি বছর নাটোরে প্রায় 25 কোটি ডিম ও প্রায় 60,000 মেট্রিক টন মুরগির মাংস উৎপাদন হয়। আর জেলায় পোল্ট্রি ফার্মের সংখ্যা 1,822টি। সময় সংবাদ, নাটোর। ঈদুল আজহা সামনে রেখে বগুড়ায় জমে উঠতে শুরু করেছে পশুর হাট। এরই মধ্যে হাটে আসতে শুরু করেছেন অন্য জেলার ব্যাপারীরা। তবে খামারিরা জানান, গোখাদ্যের মূল্য বৃদ্ধিতে লালন পালনের খরচ বেড়ে যাওয়া ও পশুর দাম কমে যাওয়ায় লোকসানের শঙ্কায় তারা। আব্দুল আওয়ালের পাঠানো তথ্য ও শাহাদুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে সরগরম পশুর হাট। বিভিন্ন প্রজাতির ও আকারের পশু থাকলেও চাহিদা বেশি দেশি জাতের ষাঁড়ের। ঈদুল আজহা উপলক্ষে বগুড়ার পশুর হাটগুলোতে ভিড় বেড়েছে। প্রতিটি হাটে স্থানীয়দের চেয়ে জেলার বাইরের ব্যাপারের উপস্থিতি বেশি। এসব হাট থেকে কম দামে পশু কিনে লালন পালন করার পর কোরবানির পশুর হাটে বিক্রি করবেন তারা। এখানে গরু বেচতে আসে, ব্যাপারী পত্র আসে, বেচে লাভবান হয়, এই জন্য আসে। সব জায়গার ব্যাপারী এখানে গরু কিনতে আসে, ওনারা গরু এখান থেকে কিনে নেয় 1.5 লাখ 2 লাখ। তবে খামারিদের শঙ্কা পশুর দাম নিয়ে। তারা জানান, গোখাদ্যের মূল্য বৃদ্ধিতে পরিচর্যায় খরচও বেড়েছে। এখন পশুর দাম কম হওয়ায় বিপাকে পড়েছেন তারা। তবে প্রাণী সম্পদ বিভাগ জানায়, বর্তমান বাজারে মাংসের দাম অনুসারে এবছর খামারিরা লাভবান হবেন। খাদ্য যে ঊর্ধ্বগতি
মূল্যের ঊর্ধ্বগতি এটা খামারের জন্য কষ্টকর, কিন্তু বাজারে যে দামে মাংস বিক্রি হচ্ছে তাতে তারা লাভবান হবে বলে আমি আশা করি। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে এবছর কোরবানির পশুর হাটের জন্য 7,34,000 পশু লালন পালন করছেন জেলার খামারিরা, আর জেলার চাহিদা 7,05,000। সময় সংবাদ, বগুড়া। এভারেস্ট ও লোৎসে জয় করে দেশে ফিরলেন চট্টগ্রামের সন্তান বাবর আলী। শাহ আমানত বিমানবন্দরে ফুলেল ভালোবাসায় সিক্ত হন তিনি। পরে সাংবাদিকদের বলেন, এভারেস্ট জয় করে ফেরার রাস্তা অনেক চ্যালেঞ্জিং ছিল। একই অভিযানে দুটি পর্বতারোহণ করলেও লোৎসে বিজয়কেই স্মরণীয় বলছেন বাবর আলী। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। এভারেস্ট জয়ী বাবর আলীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তার মা। সন্তান সুস্থভাবে ফিরে আসায় আপ্লুত পরিবারের সদস্যরাও বীরের বেশে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে হাটাজারির নিজ বাড়িতে পৌঁছান বাবর। স্বপ্ন দেখেছিলেন এভারেস্টের উপর থেকে পৃথিবী দেখার, সেই স্বপ্নকেই বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের সন্তান ডাক্তার বাবর আলী। সদ্য পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট ও চতুর্থ সর্বোচ্চ পর্বত লোৎসে জয় করে নেপাল থেকে ঢাকা হয়ে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে নামেন বাবর আলী। তাকে এক নজর দেখতে সেখানে ভিড় জমান নানা বয়সী মানুষ। বাবর আলী প্রথম কোনো বাংলাদেশি যিনি একই অভিযানে হিমালয়ের 2 শৃঙ্গ এভারেস্ট ও লোৎসেতে পৌঁছেছেন। পর্বতারোহণের ভাষায় যাকে বলা হয় ডাবল হেডার। গত 19শে মে হালদাপাড়ের সন্তান ডাক্তার বাবর আলী এভারেস্টের চূড়ায় লাল সবুজ পতাকা ওড়ান। ঠিক একদিন পরেই 21শে মে তিনি বিশ্বের চতুর্থ উচ্চতম স্থান লোৎসে পর্বতের শিখরে আরোহণ করে রেকর্ড করেন। চট্টগ্রামে পৌঁছে দুঃসাহসিক সেই অ্যাডভেঞ্চারের চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন বাবর। একই অভিযানে 2টা 8,000 মিটার পর্বত হচ্ছে একটু মুশকিল আর কি সবসময়, তো এইটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে 2 শৃঙ্গ জয়ের মধ্যে লোৎসে বিজয়কে স্মরণীয় করে রাখলেন চট্টগ্রামের এই সন্তান। আমার লোৎসের চূড়ায় দাঁড়ানোটা আমার জন্য খুবই দারুণ একটা অভিজ্ঞতা, এবং হচ্ছে লোৎসের ক্লাইম্বটা অনেক টেকনিক্যাল। আমি পার্সোনালি এগিয়ে রাখবো লোৎসেকে। এভারেস্ট জয় করে নিরাপদে ফিরে আসায় খুশি বাবর আলীর স্বজন ও ভক্তরা। খুবই আনন্দ। এখন সবাই দোয়া করবেন আমার ছেলে যাতে সুন্দর করে ডাক্তারি করুক। এমন আনন্দ উল্লাস ভাষা প্রকাশ মতো না, এমন ভালো লাগতেছে ঘরের মতো, যেমন আকাশে চাঁদ হাতে হাতে পেয়েছি। আবার 33 বছর বয়সী বাবর আলী পেশায় চিকিৎসক হলেও তার নেশা পর্বতারোহণ। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। জিডিপির উচ্চ প্রবৃদ্ধি অর্জনে কর্মপরিকল্পনা সাজানো হলেও দেশে সেভাবে বাড়ছে না কর্মসংস্থানের সুযোগ, কমছে না বেকারত্বের চাপ। বরং গেল 1 বছরে দেশে বেকার মানুষের সংখ্যা বেড়েছে 1.25 লাখ। এ অবস্থায় আসছে বাজেটে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দিচ্ছেন ব্যবসায়ী নেতারা। আর সময় থাকতেই জনমিতিক সুবিধার সর্বোচ্চ সুযোগ কাজে লাগাতে কৌশলী উদ্যোগ নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। জিন্নাতারা যশোয়ার রিপোর্ট। কাজের সন্ধানে শহরমুখী মানুষের ঢল পরিচিত এক দৃশ্য বাংলাদেশে। উন্নয়নের তৃপ্তির ঢেকুর তোলার পাশে গলার কাঁটা হিসেবে আটকে আছে যে কটি সমস্যা, তার একটি বেকারত্ব। বিবিএসের সবশেষ শ্রমশক্তি জরিপের তথ্য, দেশে মোট জনসংখ্যা 17,40,40,000-এর বিপরীতে কর্মক্ষম মানুষ রয়েছে 12,20,10,000। এর মধ্যে শ্রমশক্তির আওতায় থাকা 7,37,50,000-এর মধ্যে বেকার রয়েছে 25,90,000 নারী পুরুষ। হিসেব বলছে কাজের সন্ধানে থাকা এসব মানুষের সংখ্যা বছর ঘুরতে বেড়েছে 1,20,000। শ্রমবাজারে চাকরি নামের সোনার হরিণ খুঁজতে থাকা বেকারদের প্রশ্ন, কেন মিলছে না তাদের কাজের সুযোগ? অনেক বেকার ছেলে মেয়ে আছে, ক্যাম্পাসের দিকে তাকালেই সেটা বোঝা যায়। গভর্নমেন্ট জবে তো অনেক বড় কম্পিটিশন, বেকারত্ব সমস্যা যাতে আরো সমাধান হয়। উদ্যোক্তারা বলছেন, বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধি আর কর্মমুখী মানব সম্পদ তৈরিতে সরকারি মনোযোগ না বাড়ালে বাড়বে না কর্মসংস্থানের সুযোগ। কর্মসংস্থানমুখী বাজেট তৈরি করতে হয়, তাহলে আসলে জোর দিতে হবে বিনিয়োগ বাড়ানোর উপর। এই মুহূর্তে যে তারল্যের একটি সংকট আছে, সেটাকে যত দ্রুত সম্ভব কাটিয়ে ওঠা দরকার। দেশে মোট জনসংখ্যার 70% কর্মক্ষম মানুষ থাকলেও ক্রমেই কমছে যুব শ্রমশক্তির হিস্সা। এ অবস্থায় সমৃদ্ধির পথে জনমিতিক সুবিধার সর্বোচ্চ সুযোগ কাজে লাগাতে আসছে বাজেটে বিশেষ নজর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। প্রাইভেট সেক্টর সেভাবে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে না পারে, তাহলে সরকারের তো তহবিল তৈরি করতে হবে। আজ থেকে 5-6 বছর আগে একটা তহবিল তৈরি করা হয়েছিল, একদিন 1,000 কোটি টাকা হওয়া উচিত ছিল, যেখান থেকে আসলে সহজ শর্তে তরুণরা ঋণ নিতে পারবেন। বেকারত্ব দূরীকরণে আনুষ্ঠানিক খাতের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি এসএমই উদ্যোগ বৃদ্ধির জন্য বাজেটে পথ নকশা থাকা দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা।
জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। নওগাঁয় চাল মিল মালিকদের কাছে প্রান্তিক পাওনা প্রায় 100 কোটি টাকা উদ্ধারে আন্দোলনে নেমেছেন কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। টাকা উদ্ধারে সভা সেমিনারের পাশাপাশি ধর্ণা দিচ্ছেন প্রশাসনের কাছে। এদিকে মিল চাতাল বন্ধ করে গা ঢাকা দিয়েছে অভিযুক্তরা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, তাদের পাওনা টাকা না দিয়ে আদালতে কৌশলে দেউলিয়া ঘোষণার পায়তারা চালাচ্ছে মিল মালিকরা। রকিবুল ইসলামের ছবিতে এমআর রকির রিপোর্ট। কয়েকশো কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের পাওনা টাকা উদ্ধারে মানববন্ধন ও সভা সমাবেশ নওগাঁর মহাদেবপুরে। ধান নেওয়ার পর টাকা না দিয়ে টালবাহানায় গড়িয়েছে সময়। টাকা না পেয়ে এখন আন্দোলনে তারা। স্থানীয় এক মিল মালিকের নিকট 35 কোটি টাকা সহ আরও একাধিক ব্যবসায়ীর কাছে প্রায় 100 কোটি টাকা পাওনা দাবি প্রান্তিক কৃষক ও ব্যবসায়ীদের। এসব ব্যবসায়ীরা মিল চাতাল বন্ধ করে গা ঢাকা দিয়েছেন। ফলে টাকা উদ্ধারে সভা সমাবেশ সহ প্রশাসনের কাছে ধর্ণা দিচ্ছেন ভুক্তভোগীরা। আমরা পরবর্তীতে যে আবাদ করব, আমাদের টাকা পয়সা নাই, সংসার চালাতে পারতেছি না, আমরা খুব কষ্টের মধ্যে আছি। আমাদের মোবাইল রিসিভ করে না, উনি দেউলিয়া নাকি ঘোষণা করতেছে। আমাদের কাছে একটা চিঠি আসছে যে উনি দেউলিয়া করে মামলা করছে। কৌশল করে সে নিজেকে দেউলিয়া আইনের অধীনে ঢাকা জাজ কোর্টে একটা মামলা আবেদন করে আমাদের কাছে চিঠি দিয়ে বলতেছে আমরা আর টাকা দিতে পারবো না। জেলায় প্রায় 1200 হাস্কিং ও অর্ধশত অটো মিল রয়েছে। এসব মিল প্রতিষ্ঠানে বিনিয়োগে এগিয়ে আসে সরকারি ও বেসরকারি ব্যাংক। অভিযোগ রয়েছে ব্যাংকের টাকা ভিন্ন খাতে ব্যয় সহ নানা অব্যবস্থাপনায় মিল চাতাল বন্ধ করে গা ঢাকা দিয়েছেন অনেকে। এর মধ্যে 2 জন ব্যবসায়ী নিজেদের দেউলিয়া ঘোষণার চেষ্টা চালাচ্ছেন। আমাদের টোটাল ব্যবসাটা হচ্ছে আজকে নিয়ন্ত্রণ করছে কর্পোরেট ব্যবসায়ীরা, যাদের অনেক বড় হচ্ছে অ্যামাউন্ট, তারা অতি স্বল্প সুদে হচ্ছে তারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করে। আমাদের পরিবর্তনের ধারাটা বুঝতে পারিনি, যার ফলে এই ব্যবসাটা এখন চলে গেছে বড় বড় কর্পোরেটের হাতে এবং এখান থেকে সরে আসার কোনো সুযোগ নাই। জেলায় 54 অটো রাইস মিলের মধ্যে 24টি ও 1200 হাস্কিং মিলের মধ্যে 200 সচল রয়েছে। আর ঋণ খেলাপি ব্যবসায়ীর সংখ্যা 600-র বেশি। স্থানীয় মিল মালিক সমিতির তথ্য বলছে, প্রান্তিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা মিল মালিকদের নিকট প্রায় 100 কোটি টাকা পাওনা রয়েছে। আর গত 2 দশকে সরকারি ও বেসরকারি অন্তত 30টি ব্যাংকের এ খাতে বিনিয়োগ রয়েছে 3200 কোটি টাকার উপরে, যার বেশিরভাগই খেলাপি ও কুঋণে পরিণত হয়েছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। রেলের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ মনিটরিং সেল গঠন করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। গতকাল সকালে আসন্ন ঈদুল আজহার প্রস্তুতির বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী 2 জুন থেকে শুরু হবে ট্রেনের আগাম টিকিট বিক্রি। এবারও শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে। ঈদ যাত্রায় অনেকেরই প্রথম পছন্দ রেলপথ। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখো মানুষের চাপ ও যাত্রা নির্বিঘ্ন করতে প্রতি বছর নানা রকম পদক্ষেপ নিয়ে থাকে রেলপথ মন্ত্রণালয়। মঙ্গলবার সকালে আসন্ন ঈদুল আজহার প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হন রেলমন্ত্রী ও রেলওয়ে মহাপরিচালক। ডিজি জানান, 17 তারিখ ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ধরে আগামী 2 জুন থেকে শুরু হবে ট্রেনের আগাম টিকিট বিক্রি, চলবে 6 জুন পর্যন্ত। এবারেও আমরা শতভাগ টিকিট অনলাইনে বিক্রয়ের ব্যবস্থা রেখেছি। 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত এই 5 দিন আমরা অগ্রিম যাত্রার টিকিট বিক্রি করব, যারা 12 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত যাত্রা করবে। যাত্রী সেবায় এবার যুক্ত হবে 10 জোড়া ঈদ স্পেশাল ট্রেন। এবারও অনলাইনের চাপ কমাতে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে সকাল 8টা থেকে, আর পূর্বাঞ্চলের টিকিট বিক্রি হবে দুপুর 2টা থেকে। মন্ত্রী জানান, এবার শিডিউল বিপর্যয় ঠেকিয়ে যাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে। গত ঈদ যাত্রার পরে যে অ্যাক্সিডেন্টগুলো ঘটছে, যেটা রেলের ভাবমূর্তি নষ্ট করছে, এই ধরনের ঘটনা যাতে না ঘটে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে আমরা সে ব্যাপারে সতর্ক করে দিই। এবারও 12 থেকে 14 তারিখ পর্যন্ত কুরবানির পশু পরিবহনের জন্য ক্যাটল এক্সপ্রেস ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। দখল, দূষণ আর খননের অভাবে হুমকির মুখে রাজশাহীর বেশিরভাগ নদীর অস্তিত্ব। নদীগুলো পরিণত হয়েছে মরা খালে। পানি প্রবাহ বন্ধ থাকায় বিরূপ প্রভাব কৃষিতে। নদীর জমি দখল করে গড়ে তোলা হচ্ছে অবৈধ স্থাপনা। পরিবেশবাদীদের অভিযোগ, কার্যকরী পদক্ষেপের অভাবে হারিয়ে যাচ্ছে নদী। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, নদী বাঁচাতে করা হচ্ছে খনন। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। পানির অভাবে নদীর মাটি ফেটে চৌচির, যদিও সাইনবোর্ড জানান দিচ্ছে এটি মাছের অভয়াশ্রম।
বাগমারা উপজেলার মোহনগঞ্জের বারনয় নদী এখন মৃতপ্রায়। দুপার দখল হতে হতে নদীর ধারা হয়েছে সরু, আর আশেপাশের জায়গায় ফেলা হচ্ছে বর্জ্য। বাজারে যত নোংরা জিনিসগুলো এখানে ফেলে, বাজারের কমিটির লোকেরাও ফেলতে আর কি অনুমতি দেওয়া, এটা আর কি, যেহেতু ফেলেকে কিছু বলে না। দখল করার জন্য তো নদী আজকে শুকায় গেছে। ময়লা আবর্জনায় ভরাট হয়েছে পদ্মার প্রশাখা হোজা নদী। দখল দূষণে হুমকির মুখে অস্তিত্ব। দুর্গাপুর হয়ে পুঠিয়া উপজেলার ঝলমলিয়া পর্যন্ত ২৬ কিলোমিটার নদীর ৪ ভাগের ১ ভাগেই নেই পানি প্রবাহ। বাগমারার ফকিরনি, তানোরের শিব নদীর অস্তিত্ব সংকটে। এসব নদী দখল করে গড়ে তোলা হয়েছে অবৈধ স্থাপনা। পুকুর কেটে ও বাঁধ দিয়ে করা হচ্ছে মাছ চাষ। বিভিন্ন ফসলে পানি দিত, সেগুলো তো এখন আর হচ্ছে না। নদী তো পানি নাই, বর্ষাও নাই, তাহলে আমার ক্ষেত করাই মুশকিল হয়ে গেছে। অনেক জায়গায় বাঁধ করছে, বাঁধ করে মাছ চাষ করছে, এরকম কারণেই আর কি নদীর প্রবাহ এখন সব বন্ধ। পরিবেশবাদীদের দাবি, নদী বাঁচাতে সুদূরপ্রসারী পরিকল্পনা ও তা বাস্তবায়নের অভাবে হারিয়ে যাচ্ছে নদী। উন্নয়নের নামে যেই প্রকল্পগুলো গ্রহণ করা হয় সেটা আমরা মাঝপথে থমকে যেতে দেখেছি। এভাবে আসলে নদীগুলো দীর্ঘদিন ধরে নষ্ট হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, সকল নদী খনন করে পানি প্রবাহ নিশ্চিত করা হবে। আশা করছি প্রকল্পটি বাস্তবায়ন করা গেলে আমাদের এই নদীর যে যে সংকটগুলো আমরা দেখতে পাচ্ছি, নব্যতা হ্রাস পাচ্ছে দৈনন্দিনভাবে, সেই নব্যতা হ্রাস থেকে আমরা পরিত্রাণ পাবো। নদী বিশেষজ্ঞদের দাবি, বন্যা নিয়ন্ত্রণে বাঁধ ও স্লুইস গেট নির্মাণ করায় পদ্মার উৎসমুখে থাকা ৭টি নদী রাজশাহীর মানচিত্র থেকে হারিয়ে গেছে। নদীগুলো হচ্ছে নারদ, সন্ধ্যা, সরমঙ্গলা, দয়া, বারাহি, হোজা ও মুসাখান। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে অবৈধভাবে তোলা হচ্ছে বালু। তীর রক্ষা বাঁধ ঘেঁষে বালু তোলায় হুমকিতে পড়েছে বেড়িবাঁধ, বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও হাজার হাজার বিঘা ফসলি জমি। কেউ প্রতিবাদ করলে করা হচ্ছে মামলা ও হামলা। এত কিছুর পরও নির্বাক পানি উন্নয়ন বোর্ড। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও শাহজাহান আলের ছবি নিয়ে রিপোর্ট। নদীর তীর ঘেঁষে তোলা হচ্ছে বালু। নিচের মাটি সরে যাওয়ায় বাঁধের অনেকাংশের ব্লক ধসে পড়েছে। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রানীনগর বালুমহল ইজারা দেয় জেলা প্রশাসন, কিন্তু ইজারা নিয়ে পুরো পদ্মা নদী থেকেই বালু তুলছেন ইজারাদার। অভিযোগ উঠেছে, অবৈধভাবে পদ্মার তীর সংলগ্ন এলাকা থেকেও বালু তোলা হচ্ছে। এমনকি অনেক এলাকায় এসব বালু রাখা হচ্ছে বাঁধের উপরেই। এলাকাবাসী জানান, এরই মধ্যে বাঁধের একাংশে ধস শুরু হয়েছে। ঝুঁকিতে আছে তীরবর্তী জনপদ। কেউ প্রতিবাদ করলে করা হচ্ছে হামলা ও মামলা। কিছু চক্রী মহাল, এই যে এলাকার নেতাগোতা সবসময় পদ্মা নদীর বালি উত্তোলন করছে, মাটি কাটছে অবৈধভাবে। এলাকার লোকজন সব ঝুঁকিপূর্ণ বাস করছে, তাহলে কোটি কোটি সরকার টাকা দিচ্ছে, তাহলে নদী বাঁধা লাভ কি হয়েছে? এই নদীটা কিন্তু 10 কিলোমিটার দূরে ছিল, কিন্তু কাটতে কাটতে এই পর্যন্ত এসেছে। এ নিয়ে কোনো তথ্যই জানে না পানি উন্নয়ন বোর্ড। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার দায়সারা আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। নদী থেকে বালু অবৈধভাবে উঠেছে, এটা আমরা যদি কোনো তথ্য পাই তো আমরা সঙ্গে সঙ্গে সেটা প্রশাসনকে আমরা অবহিত করি এবং প্রশাসন সেটা ব্যবস্থা গ্রহণ করে। গত বছরের 23 এপ্রিল সদরের জনতারহাট এলাকায় অবৈধভাবে বালু ও মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জিয়ারুল ইসলাম জিয়া নামে একজন নিহত হন। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে বেসরকারি অ্যাম্বুলেন্স চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘটে ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা। মঙ্গলবার সকাল থেকে অ্যাম্বুলেন্স না পেয়ে অটোরিকশা ও ইজি বাইকে রোগীদের নিয়ে যাওয়া আসা করেন স্বজনেরা। অ্যাম্বুলেন্স চালকরা জানান, হাসপাতালের ভেতরে অ্যাম্বুলেন্স পার্কিং থাকায় গত 3 মাসে 20 জন চালককে মারধর করেছে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষ। সবশেষ গতকাল সোমবার হাসপাতালের জরুরি বিভাগের সামনে রোগী নামিয়ে দিতে কিছুটা দেরি হওয়ায় একজন অ্যাম্বুলেন্স চালক ও তার সহকারীকে মারধর করে পুলিশ ফাঁড়িতে আটক রাখা হয়। এই অবস্থায় হাসপাতালের ভেতরে বৈধ অ্যাম্বুলেন্স পার্কিং ব্যবস্থার দাবি তাদের। ঝিনাইদহে ধর্ষণ মামলায় ইউপি চেয়ারম্যানের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ রায় দেন। মঙ্গলবার মামলার বিবরণে জানা যায়, 2022 সালের 15 এপ্রিল সদর উপজেলার হরিশঙ্করপুর ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদ এক বিচার প্রার্থী নারীকে মাদকদ্রব্য সেবন করিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ওই নারী সদর থানায় 3 জনকে আসামি করে মামলা করেন। 2 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামান ফরিদকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। দোষ প্রমাণ না হওয়ায় অপর আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।
প্রায় ২৯ বছর পর নড়াইলে অনুষ্ঠিত হলো জেলা যুবলীগের সম্মেলন। গতকাল দুপুরে সুলতান মঞ্চে শান্তির প্রতীক কবুতর ও বেলুন উড়িয়ে সম্মেলন অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম ও যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুইপ মাশরাফি বিন মোর্তজা, ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। আমরা যুবলীগের এমন নেতৃত্ব সৃষ্টি করব যারা বঙ্গবন্ধু কন্যার উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। যুবলীগের নেতৃত্ব নির্বাচনে আপনারা আদর্শিক এবং ত্যাগী নেতৃত্ব নির্বাচন করবেন। পশ্চিমা সহ ইসরায়েলিদের রক্তচক্ষু উপেক্ষা করে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে আলোচনায় আয়ারল্যান্ড। সরকারের এমন সিদ্ধান্তে খুশি স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরা। ঐতিহাসিক এই ঘোষণার পর কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় ডাবলিন রামাল্লার। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। অনেক বছর ধরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার পরিকল্পনা ছিল আয়ারল্যান্ডের, তবে বিশ্ব রাজনীতি সহ নানা কারণে তা হয়ে ওঠেনি। এবার দেশটির পার্লামেন্টে ফিলিস্তিনকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিলেন দেশটির প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস। পাশাপাশি তুলে ধরেন ইসরায়েলের বর্বরচিত কিছু ঘটনাও। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার পরপরই কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয় ডাবলিন ও রামাল্লার মধ্যে। আয়ারল্যান্ডে ফিলিস্তিনি মিশনের মর্যাদা দূতাবাসে উন্নীত হবে এখন। অন্যদিকে ইসরায়েল জানায় আয়ারল্যান্ডের এমন পদক্ষেপে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে দেশটি। তবে সেই সংখ্যা উড়িয়ে দিয়ে ডাবলিন বলছে ইসরায়েল অযৌক্তিক কথা বলছে। এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় খুশির জোয়ার বইছে স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিদের মাঝে। পর্যায়ক্রমে বিশ্বের সব দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বলেও আশা প্রকাশ করেন আইরিশরা। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। প্রতিবেশী দেশ ইতালি সহ ইউরোপের অনেক দেশে পাসপোর্ট সেবা চালু হলেও পিছিয়ে ফ্রান্সের বাংলাদেশ মিশন। আর তাই দ্রুত এই কার্যক্রম শুরুর দাবি জানিয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এদিকে মিশন কর্তৃপক্ষ জানায় এরই মধ্যে দূতাবাসে এসে পৌঁছেছে সরঞ্জামাদি। শিগগিরই চালু হবে এ সেবা। প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবুর রিপোর্ট। ইউরোপে প্রবাসী বাংলাদেশি বসবাসের সংখ্যায় অনেক দেশের চেয়ে ফ্রান্স এগিয়ে থাকলেও নানা সুযোগ সুবিধায় অনেকটাই পিছিয়ে। বিভিন্ন দেশের বাংলাদেশি মিশনে এরই মধ্যে চালু হয়েছে পাসপোর্ট সেবা, কিন্তু প্যারিসে এখনও তা চালু হয়নি। এ অবস্থায় ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিরা দ্রুত এই সুবিধা চালুর দাবি জানিয়েছেন। অচিরে যেন আমাদের ফ্রান্স দূতাবাসে পাসপোর্ট সেবা চালু করা হয়। আমরা জোরালো দাবি জানাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেন আমাদের পাসপোর্ট সেবা এবং এনআইডি সেবাটা খুব দ্রুত ফ্রান্স দূতাবাসে চালু করেন। এদিকে পাশের দেশ ইতালিতে রয়েছে এনআইডি বা জাতীয় পরিচয়পত্র সেবা, কিন্তু তা থেকেও বঞ্চিত ফ্রান্সের প্রবাসী বাংলাদেশিরা। অনেকের এনআইডি কার্ড আছে, কিন্তু এনআইডি কার্ডের তথ্যগত অনেক ভুল রয়েছে, এগুলা সংশোধনের কোনো সুযোগ নাই। গুরুত্ব বিবেচনা করে দ্রুত দাবি বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানান কমিউনিটি নেতারাও। পাসপোর্ট এটা একটা সময়ের দাবি। এর আগেও বহুবার আমরা বিভিন্ন মাধ্যমে চেষ্টা করেছি সরকারকে অবগত করার জন্য যে পাসপোর্ট ফ্রান্সবাসীদের জন্য, বিশেষ করে বাংলাদেশিদের জন্য কত ইম্পর্টেন্ট। এ বিষয়ে ফ্রান্সের বাংলাদেশ মিশনে যোগাযোগ করা হলে তারা জানান এই কার্যক্রম চালুর প্রয়োজনীয় যন্ত্রপাতি এরই মধ্যে দূতাবাসে এসে পৌঁছছে। নির্দিষ্ট তারিখ না জানালেও দ্রুত এ সেবা মিলবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস। চট্টগ্রাম ও রংপুর বিভাগের মতো বাংলাদেশের সব পুলিশ স্টেশনে প্রবাসী সহায়তা ডেস্ক চালুর আহ্বান জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীরা। শারজায় প্রবাসী সহায়তা ডেস্কের কার্যক্রম ও সেবার শীর্ষক মুক্ত আলোচনায় এ আহ্বান জানানো হয়। শিবলি আল সাদেকের রিপোর্ট। জীবিকার তাগিদে বিদেশের মাটিতে থাকলেও পরিবার পরিজনের নিরাপত্তার বিষয়ে প্রতিনিয়ত উৎকণ্ঠায় থাকেন প্রবাসী বাংলাদেশিরা। জমি দখল, সন্ত্রাসীদের উৎপাত ও পারিবারিক কলহসহ বিভিন্ন বিষয়ে উদ্বেগে দিন কাটে তাদের। এই অবস্থা পরিবর্তনে চট্টগ্রাম ও রংপুর বিভাগের মতো দেশের সব পুলিশ স্টেশনে প্রবাসী সহায়তা ডেস্ক চালুর আহ্বান জানিয়েছেন আরব আমিরাতে বসবাসরত প্রবাসীরা।
স্থানীয় সময় গত সোমবার রাতে শারজায় বাংলাদেশ মিশনের সঙ্গে মুক্ত আলোচনায় বসে বাংলাদেশ কমিউনিটি। সেখানে প্রবাসীরা মিশনের কর্মকর্তাদের এই আহ্বান জানান। এরই মধ্যে চট্টগ্রাম ও রংপুরে চালু হওয়া প্রবাসী সহায়তা ডেস্কের সুফল পাওয়ার কথা জানিয়েছেন কিছু প্রবাসী। তবে অনেকে এখনও এই সহায়তা ডেস্কের কার্যক্রম ও সেবা সম্পর্কে জানে না। শারজায় বাংলাদেশ সমিতির কার্যালয়ের বঙ্গবন্ধু হলে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় প্রবাসীরা অংশ নেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের কর্মকর্তারাও। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। একক আধিপত্য দেখিয়ে নাসরিন স্পোর্টস একাডেমি প্রথমবারের মতো শিরোপা জিতলেও নারী লীগের মান নিয়ে রয়ে গেল হাজারো প্রশ্ন। একমাত্র নাসরিন স্পোর্টস ছাড়া বাকি দলগুলোর পেশাদারিত্বের রয়েছে অনেক অভাব। নারী ফুটবল বাঁচাতে তাই দেশের বড় বড় ক্লাবগুলোকে লিগে অংশগ্রহণ করার আহ্বান সাবিনার। আর নিজের ব্যর্থতা স্বীকার না করে আবাহনী মোহামেডানের মতো বড় ক্লাবগুলোকে লিগে আনার দায়িত্ব গণমাধ্যম কর্মীদের দিলেন বাফুফের নারী উইং চেয়ারম্যান। শিরোপা নির্ধারিত ছিল আগেই, এদিন ছিল শুধুই নিয়ম রক্ষা। সে ম্যাচও অপ্রতিরোধ্য নাসরিন স্পোর্টস একাডেমি। প্রতিপক্ষ ঢাকা রেঞ্জার্সকে দিয়েছে 13 গোল। শুধু এই ম্যাচ নয়, পুরো আসর জুড়েই একক আধিপত্য দেখিয়েছে দলটা। এছাড়া জামালপুর কাচারিপাড়া একাদশের বিপক্ষে 19 গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলের রেকর্ডও আছে তাদের। লিগের বাকি দলগুলোর অবস্থা যাচ্ছে তাই। এরপরই প্রশ্ন লিগের মান নিয়ে। দেশের ফুটবলে যত সাফল্য তার প্রায় সবকিছুই এসেছে নারীদের হাত ধরে। সেই নারীদের নিয়েই যত অনীহা বাফুফের। নেই লিগের ধারাবাহিকতা, এক বছর বাদে একটা টুর্নামেন্ট হলেও থাকে নানা প্রতিবন্ধকতা। বেশিরভাগ দলের মধ্যেই ছিল না পেশাদারিত্বের কোনো ছিটে ফোটা। নারী ফুটবল বাঁচাতে তাই দেশের বড় বড় ক্লাবগুলোকে এগিয়ে আসার আহ্বান ফুটবলারদের। আবাহনী মোহামেডান ওরা যদি টিম করে তাহলে তো মেয়েদের জন্য অনেক ভালো হবে। সবাই আরো ভালো টিম পাবে, ভালো পেমেন্ট পাবে, তখন আরো কম্পিটিটিভ হবে। টিম আসলে কোথাও একটু প্রফেশনালিজমটা মেনটেন করে করা উচিত। তাদের তো আসাটা খুবই জরুরি এবং তারা যদি আসে এর থেকে আরও কম্পিটিটিভ হবে। এবং লিগে হচ্ছে 2টা করে ফরেন প্লেয়ার ছিল, তো তারা যদি পার্টিসিপেট করতো, ফরেন প্লেয়ার আসতো, লিগ হচ্ছে আরও কম্পিটিটিভ হতো। মোহামেডান, আবাহনী, বসুন্ধরা কিংস পুরুষদের ফুটবলে প্রতিবারই দল করে দেশের এই বড় বড় ক্লাবগুলো। নারী লিগে 3বারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস গেল কয়েক আসরে টিম গঠন করলেও এবার লিগ থেকে নাম প্রত্যাহার করে নেয় তারাও। নিজেরা ব্যর্থ হয়ে এমন অবস্থায় বড় বড় ক্লাবগুলোকে লিগে আনতে গণমাধ্যম কর্মীদের দায়িত্ব দিলেন বাফুফের নারী উইং চেয়ারম্যান। আবাহনী মোহামেডান যখন আসবে তখন লিগের স্ট্যান্ডার্ড অবশ্যই বেড়ে যাবে। আমরা সবসময়ই চেয়েছি যে প্রিমিয়ার লিগের এই ক্লাবগুলো আসুক এবং এটার জন্য আমাদের চেষ্টার কোনো ত্রুটি নাই, আমরা চেষ্টা করে যাচ্ছি। আমি মনে করি এখানে মিডিয়ার একটা ভাইটাল রোল রয়েছে। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা ক্লাবগুলোর সাথে কথা বলুন, তাদেরকে বলুন যেন তারা পার্টিসিপেট করে। এবারের আসরে 8 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো লিগে শিরোপা জিতেছে নাসরিন স্পোর্টস একাডেমি। আর লিগের 2 হ্যাট্রিকে 17 গোল করে সর্বোচ্চ গোলদাতা সাবিনা খাতুন। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটিতে ইউএন শান্তিরক্ষী র্যালি সহ রয়েছে নানা আয়োজন। বিস্তারিত জানাতে পতেঙ্গায় আছেন রিপোর্টার ফেরদৌস লিপি, সরাসরি যাচ্ছে তার কাছে। চট্টগ্রামে কিন্তু ইউএন পিস কিপার রানস কিছুক্ষণ আগে শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রামে বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধানে কিন্তু যে 2024 ইউএন পিস কিপার যে রান, সেটা জহুরুল হক বিমান ঘাঁটি থেকে এখন শুরু হলো। তার আগে কিন্তু আমরা দেখেছি যে বেলুন এবং পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে যে আন্তর্জাতিক শান্তিরক্ষী যে দিবস, সেই দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এবং এখানে কিন্তু সশস্ত্র বাহিনী যারা সদস্যরা আছেন তারা অংশগ্রহণ করছে। এর বাইরে পুলিশ বাহিনীর সদস্যরা আছেন। পাশাপাশি যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে সাধারণ যে শিক্ষার্থী তারাও কিন্তু অংশ নিচ্ছেন। এবং তার আগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর আমরা দেখেছি যে এখানে যে বলা হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যরা কিন্তু বাংলাদেশের যে শান্তিরক্ষী মিশনে কিন্তু শুরু থেকে বিশ্বের যে বিভিন্ন দেশে দেশে শান্তির প্রতিষ্ঠার জন্য যে অবদান রাখা হচ্ছে তাদের কিন্তু স্মরণ করা হয়। এবং এই মুহূর্তে যে পিস কিপার রানের যে র্যালিটা, সেটাতে কিন্তু সশস্ত্র বাহিনী যারা সদস্যরা আছেন তারা কিন্তু অংশগ্রহণ করছেন এবং
এটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে চট্টগ্রাম নেভাল এরিয়ার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম। তিনি আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং তারপরে আসলে তিনি বাংলাদেশ সেনাবাহিনী সদস্য, নৌবাহিনীর সদস্য এবং বিমান বাহিনীর যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারা কিন্তু এখানে উপস্থিত আছেন এবং তারা সবাই মিলে কিন্তু এই যে র্যালি সেটাতে অংশগ্রহণ করছেন। এবং আপনাকে জানাতে চাই, দীর্ঘ 4 দশক ধরে কিন্তু শান্তি রক্ষার ইতিহাসে বাংলাদেশ যে যারা সশস্ত্র বাহিনীর সদস্যরা তারা কিন্তু শান্তিরক্ষী বাহিনীতে প্রায় বিশ্বের 43টি দেশে এবং স্থানে কিন্তু তারা কাজ করে যাচ্ছে সফলতার সঙ্গে। এবং বর্তমানেও প্রায় 13টি দেশে প্রায় 6000-এর বেশি মানুষ কিন্তু অর্থাৎ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের সদস্যরা কাজ করছে। অর্থাৎ বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় কিন্তু বাংলাদেশের শান্তিরক্ষী মিশনের যে কার্যক্রম সেটা আসলে সফলভাবে সম্পন্ন করছেন। এবং আরও যদি তথ্য বলি যে এখনো পর্যন্ত শান্তিরক্ষা মিশনে বাংলাদেশে কিন্তু প্রায় 168 জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন এবং এর মধ্যে কিন্তু 3 জন এই বছরে 3 জন আহত হয়েছে এবং তাদের প্রতিও আসলে শ্রদ্ধা এখানে নিবেদন করা হয়েছে। এবং সাধারণত আন্তর্জাতিকভাবে যে শান্তিরক্ষা দিবস, সেই শান্তিরক্ষা দিবস উপলক্ষে দেশে দেশে কিন্তু এই আয়োজন হয় এবং তারই অংশ হিসাবে কিন্তু সারা বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে। এবং চট্টগ্রামে কিন্তু বিমান বাহিনীর তত্ত্বাবধানে যে পিস কিপার রান সেটা শুরু হয়েছে এবং এখানে কিন্তু সশস্ত্র বাহিনীর যারা সদস্যরা আছেন তারা কিন্তু অংশগ্রহণ করছেন এবং পাশাপাশি যে সাধারণ শিক্ষার্থী এবং আছেন তারাও কিন্তু অংশ নিচ্ছেন এবং এখনো পর্যন্ত এই র্যালি চলছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এখান থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। এই ছিল ভোরের সময়। এরপর সকালের সময় সঙ্গে থাকবেন সহকর্মী তানভীর হাসান। ধন্যবাদ রাইসা। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।